এবং মামলাটা শুনেছে। বেশ কয়েকবার মামলা হয়নি, তার কারণ মামলাটা দিয়ে দিয়েছিল তৃতীয় বেঞ্চে, দুবার তৃতীয় বেঞ্চে দিয়েছিল। একবার তার সহযোগী মানে জাজ আসেনি, এরকম করে 5 বার মামলাটা হয়নি। কিন্তু 8 বার, তার মধ্যে ম্যারাথন শুনানি হয়েছে 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট, 12 আগস্ট, 25 আগস্ট, 8 সেপ্টেম্বর মামলা খতম। একদম মানে ম্যারাথন শুনানি। তার আগে দ্বিতীয় যে শুনানিতে বলেছিল ডিএ মামলাটা অনেক দেরি হয়ে গেছে, এই বার্তা দিচ্ছিল এজলাসে দাঁড়িয়ে সরকারকে বলছে, মাননীয় অভিষেক মনু সিংভিকে, আপনারা আগে 50% ডিএ কর্মচারীদের দিন, তারপরে আপনাদের বক্তব্য আমরা শুনব। তখন মাননীয় অভিষেক মনু সিংভি বলল, মাননীয় জাজ মহাশয়, তাহলে কিন্তু সরকারের মাথাটা ভেঙে যাবে। আপনারা জানেন, বিভিন্ন পত্র পত্রিকা আমরাও সেই বার্তা দিয়েছি। অর্থাৎ অভিষেক মনু সিংভিও বুঝে গেছে ডিএটা দিতে হবে, কিন্তু এই মুহূর্তে 50% ডিএ দিতে হয়। 6 সপ্তাহ সময় দিয়েছিল, তাহলে সত্যি সত্যি মাজা ভেঙে যাবে, তা সেটা কম করা হোক। তখন তারা বলল 25% দিতে হবে। তাহলে আপনাদের কথা মতোই 25% দিতে হবে। 25% দিল। কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ ভাবলো, যাক প্রাথমিকভাবে তো 25% পাই, সেই উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। কিন্তু সরকার দিল না। তারা একটা পিটিশন করলো, সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা কন্টেম্প করলাম। তখন কিন্তু তারা অ্যাগ্রেসিভ ভূমিকা নিল। মাননীয় 2 বিচারক অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছে। শুনানি মারাত্মক শুনে প্রশ্নে জর্জরিত করেছে, উত্তর দিতে পারেনি, ম্যারাথন করেছে। মাঝখানে চলে গেছে অন্যান্য স্টেটে। 8টা স্টেট নাকি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেয় না, অতএব তাই এই রাজ্য সরকারও দিচ্ছে না। বললো সেটা তো অন্য রাজ্যের বিষয়, আপনাদের রাজ্যের কথা বলুন, সেটা আমরা পরে বিচার করব। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে হবে, সেটা তো আইন, সাংবিধানিক অধিকার, সরকারি কর্মচারীদের পাওয়ার যোগ্য। আপনারা কেন দিচ্ছেন না? আপনারা সেই কথা বলুন। অথচ আপনারা দিল্লি, চেন্নাইতে কর্মরত এই রাজ্যের কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিচ্ছেন। এইভাবে ডিসক্রিমিনেশন একটা সরকার করতে পারে? উত্তর খুব একটা ভালো দিতে পারে। শেষ দিন 8 যে সেপ্টেম্বর, যেদিন শেষ শুনানি, মানে কপিল সিব্বাল মহাশয়কে বলতেই দেয় যে আপনি নতুন করে কিছু বললে বলুন, আপনি যে আগের কথাগুলো বলেছেন সেগুলোই বারবার বলে সময় নষ্ট করে লাভটা কি? তখন মিনিট খানেক মানে সময় চাইল, কিন্তু জাস্ট আর কি, তিনি এত বড় একজন অ্যাডভোকেট, সেই বার্তা থেকে কোন রকম পালিয়ে বাঁচছে, শেষ হয়ে গেল শুনানি। এখন দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, এটা আমরা বলবো ঠিকই, সেপ্টেম্বর মাসের 7 তারিখে ডিএ মামলাটা শেষ হয়ে গেল। সরকার পক্ষকে 2 সপ্তাহ সময় দিয়েছিল, যদি কিছু বার্তা থাকে লিখিত আকারে দিতে হয়। এটা কিন্তু কোর্টের নিয়ম, সর্বোচ্চ আদালতের নিয়ম। আর আমাদেরকে সময় দিয়েছিল 1 সপ্তাহ। এই যে 3 সপ্তাহের মধ্যে আমরা এবং সরকার দুপক্ষই সেই বার্তা আমরা পেশ করে দিয়েছি। অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষ পর্যন্ত এই মামলা শেষ হয়েছে বলেই আমরা ধরে নিচ্ছি। কারণ ওই যে আমাদের যে বার্তা বা সরকারের যে বার্তা, লিখিত বার্তা, সেটা তো তারা খুলে পড়ে দেখবে, তারপরে ভার্ডিক্টটা লিখবে। সেই বার্তাটাই আমরা দিয়েও দিয়েছিলাম। এবার সেপ্টেম্বর মাসের পরে অক্টোবর মাসের যে ফার্স্ট উইক, আপনারা জানেন যে দুর্গাপূজা ছুটি ছিল, দিওয়ালি, এখানে দিল্লিতে দিওয়ালিটা বড় করা হয়, কালী পুজো, দিওয়ালি, সেটাতেও ছুটি ছিল। অর্থাৎ অক্টোবর মাসের 2 সপ্তাহ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে অক্টোবর মাসের 2 সপ্তাহ, নভেম্বর পুরো,
ডিসেম্বর পুরো 2.5 মাস হলো, জানুয়ারি আজকে 17 তারিখ, মানে 3 মাস ক্রস করে গেছে। মাননীয় যে আমাদের আইনজীবী যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে যে সাধারণত নিয়ম যে 3 মাসের মধ্যে রিজাল্ট ভার্ডিক্ট দিয়ে দেয়। এখন দেখো সর্বোচ্চ আদালত বলে কথা নিয়েছিল, তাদের তো একটা পাওয়ার আছে, তারা যদি তারপরেও 2 মাস 1.5 মাস পরে দেয়, সেটাতে আমাদের পক্ষে কিছু বলার নেই, করারও নেই। আমরা আরো একটা জিজ্ঞাসা করেছিলাম, আমরা কি মেনশন করা যায়? আমরা সব ধরনের বার্তাই দিয়েছিলাম যে মেনশন করে যদি অর্ডারটা বার করার কথা বলা হয়, দাদা কি মনে করেন? বললো সেখানে খুব বিপদ আছে, বিপদ আছে। এই করে মেনশন করলে পরে একটা নোটিশ যাবে সরকারের পক্ষে। এইবার সরকার যদি ওখানে আবার কোনো রকম কিছু বুঝে দেয়, তাহলে কিন্তু সর্বনাশ। আর যেহেতু এই 2 বিচারক, তাদের উপর ভরসা রাখতে পারছি না অর্ডারটা বার করার জন্য, তাই আমরা মেনশন করলাম। কেন? যাতে অর্ডারটা সত্তর প্রকাশ পায়, তাতে তাদের ইগোতে লাগতে পারে, তারাও অন্য ধরনের কথা চিন্তা ভাবনা করতে পারে। তাই বললো ওইদিকে যেও না, তোমরা ওইদিকে যেও না। এখানে যে ডিএ মামলার রায় তোমাদের পক্ষে যাবে বলে আমার কিন্তু বিশেষ ধারণা। এখন এই সরকার দেবে কি দেবে না সেটা বলতে পারবো না, না দিলে একটা জোরালো কন্টেম্প পিটিশন আমরা ফাইল করবো, এটা কিন্তু ছাড়া হবে না, এটা বলে দিয়েছে। নির্দিষ্ট যে সময় দেবে, অর্ডারটা বার করার পরে নির্দিষ্ট যে সময় দেবে, তার মধ্যে না দিলে আমরা কন্টেম্প পিটিশন ফাইল করব। তাতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। আবার এও জিজ্ঞাসা করেছে ওরা যদি এই মামলার রিভিউ করে, হ্যাঁ করতে পারে, সরকার করতে পারে। রিভিউটাতে শুনানি হয় না, চেম্বারে দেখে। তুমি শুনে রাখো, সর্বোচ্চ আদালতে রিভিউকে কোনো পাত্তাই দেয় না, অতএব রিভিউ করলেও কোনো এসে যায় না, কন্টেম্পটা করবো। আবার কথাও আমরা জিজ্ঞাসা করলাম যে সরকার কি আর কিছু করতে পারে না? সরকারের রাস্তা বন্ধ, শুনানি শেষ হয়ে গেছে, এবার রায়টা বেরোবে। রায়টা বেরোলে পরে তারপরে কি বার্তা থাকে সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ তোমাদের নেবে। তবে একটা কথা আমাদের বলে দিয়েছে, বিকাশবাবু সবসময় বলে যে রাস্তায় নেমেও লড়াই করতে হবে। রাস্তায় নেমে লড়াই করতে আমরা জানি, আপনাদের জেলার যে সাহসটা আছে, আমাদের যেহেতু আমি এবং আমার প্রেসিডেন্ট, সেক্রেটারিয়েটের স্টাফ, আপনারা জানেন যে সরকারি কর্মচারী 3 ধরনের থাকে। একটা হচ্ছে মন্ত্রী এবং আমলাদের সঙ্গে যারা কাজ করে, তাদেরকে বলা হয় সেক্রেটারিয়েট স্টাফ। আর যারা ডাইরেক্টরেটের আন্ডারে কাজ করে, তাদের ডাইরেক্টরেটের স্টাফ। আর রিজিওনাল স্তরে এই ডিএম, এসডিও, কালেক্টরেটে যারা কাজ করে, তারা রিজিওনাল স্টাফ। তাদের বেতন একই। আমাদের তো সমকাজে সমবেত করছিল, বামপন সরকার চলে গেছিল। আমাদের এই সচিবালয়ের কর্মচারীদের প্রমোশনের স্কোপটা একটু বেশি, এটা তো অস্বীকার আমরা করি না। প্রমোশনের স্কোপ বেশি নেই। ডাইরেক্টরেট বলে এখন আবার কমন ক্যাডার করতে চাইছে, ও পারবে না, অসম্ভব, পারবে না। আপনারা রিজিওনাল স্তরে, তাহলে রিজিওনাল স্তরের কর্মচারীরা কি দোষ করবে? তাদেরও কমন ক্যাডার করতে হবে। আমরা সেই বার্তা দিয়েছি, স্কোয়াড করে বলেছি, শুধু তাহলে সেক্রেটারিয়েটের অল্প স্টাফ, তাই কমন ক্যাডার হয়েছে। কমন ক্যাডার মানে ধরুন আমি কাজ করছি এ ডিপার্টমেন্টে, আমার একটা নির্দিষ্ট সময়ে প্রমোশনের সময় আসলো, বিতে একজন আবার প্রমোশন পেয়ে চলে গেছে উঁচু পোস্টে, আমি সেই বি ডিপার্টমেন্টে চলে গেলাম। এটা হচ্ছে কমন ক্যাডার। প্রমোশন ডিউজ হলে পরবর্তী অন্য কোনো ডিপার্টমেন্টে প্রমোশন হয়ে যায়, বা সেই ডিপার্টমেন্টেও যদি পোস্ট ফাঁকা থাকে, ধরুন আমি ইউডিতে কাজ করছি, সেই দপ্তরে একটা হেড অ্যাসিস্ট্যান্টের পোস্ট ফাঁকা অবস্থায় পড়ে আছে, আমার সময় হলো, আমি সেই ডিপার্টমেন্টে আমাকে দিয়ে দিল, অর্থাৎ সেই সেম ডিপার্টমেন্টে আমি উচ্চ পদে সামিল হলাম। এই হচ্ছে প্রমোশনের স্কোপ। তাহলে দেখা যাচ্ছে
যে এই সেক্রেটারিয়েট ডাইরেক্টরেটের রিজিওনাল স্তরের কর্মচারীরা বেতন এক হলে যেই সুযোগটুকু সেক্রেটারিয়েটের আছে সেটা আমি আপনাদের কাছে বললাম। এবার যেটা বললাম দিয়ে মামলার সঙ্গে আবার ফিরে আসি, যে আমরা কেন্দ্রীয় সরকারকে দেখিয়েছি যে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএর রেশিওটা নেয়, সেই রেশিওটা তাদের কর্মচারীদের বছরে দুটো ভাগে ভাগ করে একদম 1 জানুয়ারি আর 1 জুলাই তাদের বেতনের সঙ্গে দিয়ে দেয়। এর কোনো অন্যথা হয় না। যদি অর্ডারটা বেরোতে 2 মাস 3 মাস 4 মাস সময় লাগে, তাহলে সেটা বকেয়া পাওয়া যায়। অর্থাৎ মার্চে যদি অর্ডারটা হলো 1 জানুয়ারি থেকে এফেক্ট হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসে বকেয়া দিয়ে দেয়। সেটা আমাদের দিক না। আমাদের যদি 4 মাস পরে অর্ডার বার হয়, একবারে যখন আমরা বকেয়া পাবো, কিছু লামসাম টাকা পাবো, আমরা তো সেই টাকা দিয়ে একটা অল্প সংখ্যক কিছু একটা অ্যাসেট তৈরি করতে পারি, কিনতে পারি। আমাদের তো সেটা দেয় না। আমাদের কি করে, দিনের পর দিন ডিউজ রেখে যায়। আপনি ভাবুন, এই পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলার ক্ষেত্রে এক কিস্তি দিয়ে 54 মাস পরে আমরা হাতে পেয়েছি। আপনি ভাবতে পারেন? এবার সেটা দিতে হবে 54 মাস। অর্থাৎ ধরুন, যেই কলমটার কথা বলছি 1/7/2014, আপনার যে বেসিক আছে 1/7/2014-তে, বা যারা অবসর নিয়েছেন তাদের যে পেনশনের বেসিক আছে, সেখানে 7% ডিএ হয়েছিল, যেটা কেন্দ্রীয় সরকার অন্যান্য স্টেট গভর্নমেন্ট দিয়ে দিয়েছে ওই 1/7/14-তে। আমরা সেই ডিএটা পেয়েছি 1/1/19-এ। মগের মূল্য, হ্যাঁ, 54 মাস। আপনার যদি 1 নম্বর স্কেল 17,000 টাকা হয়, ধরুন কোনো ইনক্রিমেন্ট পাননি, তাহলে 7% করে 1 মাসে ইন্টু 54 মাস আপনি হিসাব করুন তো। এটা আপনারা নিজেরাই করতে পারবেন ওখানে কত বকেয়া হয়ে যাচ্ছে। ভাবলে শিউরে উঠতে হয়। তাই কিন্তু দেখুন, কোর্ট কিন্তু বারবার বলেছে, সরকার বারবার বলেছে আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা নেই। আরে 6 লক্ষ, বর্তমানে 6 লক্ষ সরকারি পদ শূন্য। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? এখন ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, না হলে ওই রিএমপ্লয়মেন্ট দিয়ে সরকার চলছে। রিক্রুটমেন্ট নেই, বেতন দিতে হবে বলে রিক্রুটমেন্ট করছে না। এই যে একের পর এক এসএসসি, প্রাইমারি, এই শিক্ষক নিয়োগের থেকে টাকাও খেয়েছে, আবার সরকারকে অনেকটা বাঁচিয়েও দিয়েছে, কারণ নিয়োগ করতে হয়নি। টাকাগুলো সব তহবিলে ঢুকছে আর ভোটের কাজে লাগাচ্ছে। এই সরকার যদি বর্তমানে থাকে, আমরা কিন্তু তাহলে আগামী দিনে পেনশনটাও বন্ধ হয়ে যাবে। ডিএ পাচ্ছি না, পেনশনটাও বন্ধ হয়ে যাবে। আমরা বলেছি যে এই সরকারকে হটাতে হবে, এই সরকারকে হটাতে হবে, নাহলে সমূহ বিপদ। একটা রাজ্য চলছে, নই রাজ্য। গতকাল তো আপনাদের এখানে ছিলাম, বেশি সংবাদ দেখতে পারি। আমাদের কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত রেল বাধ্য হয়েছে ট্রেন বন্ধ করে দিতে। ভাবুন, একটা কেন্দ্রীয় সংস্থা রেল, সে ট্রেন চালাতে অস্বীকার করেছে। এই তো চলছে। তাই আমরা আশাবাদী। এবং দেখুন, আজকে বারবার ফোন আসছে যে মৌলানা ওই 25% নাকি সরকার মেনে নিয়েছে, আগামী দিনে দেবে। তা হয় কিভাবে? মেনে নিয়েছে সেটা কিভাবে বললো আর মেনে নিল? 25% পরে 14টা হিয়ারিং হয়েছে, সরকার তা নিয়ে শুনানি করেছে। এখন সরকার বললো আমি মেনে নিলাম 25%। সেটা হলো পঞ্চম বেতন কমিশনের, ষষ্ঠ বেতন কমিশন চলছে, সপ্তম বেতন কমিশন গঠন, এবং অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের
গঠন হয়ে গেছে, তাদের এখন 58% দিয়ে আমাদের 18%। আমি ভাবুন, এবার নিজেরাই হিসাব করুন যে এখন আজকে আপনার বেসিকে 40% দিয়ে পাচ্ছেন না। 40% প্রত্যেক মাসে আপনার বেসিকের উপর 40 টাকা সরকারের তহবিলে ঢুকিয়ে দিচ্ছে না, বাধ্য হচ্ছে। 40% মহার্ঘ ভাতা আর পাচ্ছে না। আগামীকাল জানুয়ারি 26 থেকে আরো 2% হবে, 42% হবে। সপ্তম বেতন কমিশন, এই যে সামনে বাজেট আছে, আমরা এর চরিত্র জানি, মুখ্যমন্ত্রীর চরিত্র জানি। এই যে যতবার দিয়ে ঘোষণা হয়েছে, তিনি নিজের ক্রেডিট, জানি না এটা ক্রেডিট কিনা, 14 মাস 15 মাস পরে এক কিস্তি দিয়ে তিনি নিজেই ঘোষণা করেছেন। তিনি বাগডোগরায় গেছেন, সেখানে বসে দিয়ে ঘোষণা করেছেন। তিনি অ্যালাইন পার্ক থেকে সেখানে গিয়ে এসে দিয়ে ঘোষণা করেছেন। তিনি নবান্নে দিয়ে ঘোষণা করেছে। তিনি কর্মচারী সংগঠন, তাদের দাবেদারি করা, তাদের সবাই গিয়ে দিয়ে ঘোষণা করেছে। তিনি বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বাজেট পড়ছেন, তিনি চিরকুটে দিয়ে কথাটা লিখছেন। সেখানে আবার ক্যামেরাম্যানকে বলে দেয়, চন্দ্রিমার কাছে একজন অ্যাটেন্ডেন্ট পৌঁছে দিল, তিনি সেটা পড়ে বলল অমুক তারিখ থেকে 4% দিয়ে দাও। নাটক। তিনি নিজে কি ক্রেডিটটা নেয় তো আমি ভাবতে পারি না। কিন্তু বাম আমলে তো আমরা দেখেছি সবসময় অসীম দাশগুপ্তই ডিএটা ঘোষণা করতেন, এবং অনেকে শিক্ষকদের মাননীয় বলে সম্বোধন করতে বলে অনেকে ডাক্তার দেওয়া হতো। সরকারি কর্মচারী তার নিজে, আমরা বলেছি দেখ এটা নিয়ে ডাক্তার দেওয়ার কথা নেই। শিক্ষক, আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, বর্তমান শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেয়ে আসিনি ঠিকই, কিন্তু আমরা তো শিক্ষকতার মাধ্যমে, শিক্ষকদের মাধ্যমেই আজকে এখানে এসেছি। তারা তো আমাদের সম্মানীয়। তিনিও সেই সম্মানের জায়গাটা রেখে মাননীয় শিক্ষক কথাটা সবসময় উল্লেখ করতেন। কথা বলার মধ্যে, দিয়ে দেওয়ার মধ্যে যে শোভাশ্রেষ, আর হবেটা কিভাবে সেটা আর বিশ্লেষণ করে দরকার নেই। কেন্দ্রীয় সরকারের একটা বার্তা যে দিচ্ছি যে কেন দেরি হচ্ছে, সেটা আমাদের শোনা কথা, আপনাদের কাছে আমরা শুনিয়ে রাখতে পারি। কতটা সত্য আমরা জানি না। যে ডিএ মামলার রায়টা লেখার যে দেরি হওয়ার মূল কারণ একটা আছে, যে এবার সার্বিকভাবে ডিএ রায়টা ঘোষণা করবে বলেই মনে করছেন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীরা, অন্যান্য যে আইনজীবী আছে তারাও। কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোদিনও আজ পর্যন্ত যত বছর চাকরি করেছে এক কিস্তি দিয়ে মারেনি, কিন্তু 19 কোভিড পরবর্তী 1/1/20, 1/7/20, 1/1/21 এই যে 3 কিস্তি, 1/1/20 সেখানে 3%, 1/7/20 সেখানে 4%, 1/1/21 সেখানে 3%, মানে 11% দিয়ে 18 মাস দেয়। যখন 18 মাস হয়ে গেল, 11-র সঙ্গে সেই সময় আরো 3% ডিউজ হয়েছিল, সেটাকে দিয়ে ওই 11 আর 3 14% দিয়ে একবারে দিয়ে দিয়েছে। 18 মাস ডিএটা দেয়নি। তখন সেখানকার যে কেন্দ্রীয় সরকারের সংগঠনগুলো বার্তা পাঠিয়েছিল, তারা বলেছে যে কোভিড পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে দিতে পারছি না। সেটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, সেই মামলা এসে উপস্থিত হয়েছে সর্বোচ্চ আদালত। এখন এই 18 মাসের যে বকেয়া, দেখুন আমরা বকেয়া আমরা কেন পাবো না, সেটা আমরা কেন্দ্রীয় সরকারের যে ডিএ সেটাকে আমরা উল্লেখ করেছি, এআইসিপিআইকে উল্লেখ করেছি। আমরা এই যে দিল্লি চেন্নাইতে আমাদের কর্মচারী যারা ওই ইউথ সার্ভিসে কাজ করে, পিডাব্লিউডিতে কাজ করে, তাদের কথা উল্লেখ করেছি। আমরা ওই বিদ্যুৎ পর্ষদের কর্মচারী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্মচারী, তাদের কথা উল্লেখ করেছি। এর সঙ্গে বলে রাখি যে এই যে বিদ্যুৎ পর্ষদের কর্মচারী, এটা একটা কোম্পানি, পরবর্তীকালে কোম্পানির নাম দিয়েছে বলে সেটাকে ধরেনি উচ্চ আদালত, বলেছে এরা কোম্পানি, এদের সঙ্গে তুলনা করলে হবে না।
কিন্তু দিল্লি চেন্নাইকে তারা কঠোর মনোভাব দেখিয়েছে। হাইকোর্টে এখনো মনে আছে, দেবাশিস করগুপ্ত বলছে আপনারা এটা করতে পারেন? দিল্লিতে আপনি এই রাজ্যের কর্মচারী, এখান থেকে তারা দিল্লিতে গেছে, বিভিন্ন ইউথ হোস্টেলে, তারপরে দিল্লির বঙ্গভবনে কাজ করছে, তাদেরকে আপনারা শুধু দিয়ে না, আর আদার্স যে ভাতাগুলো সেগুলো দিচ্ছেন, আর আপনাদের এই রাজ্যে বসে কাজ করছে, আপনারা তাদেরকে দিচ্ছেন না কেন? কিশোর দত্ত মাননীয় যে অ্যাডভোকেট, সরকারি অ্যাডভোকেট, তে বলো না দিল্লিতে চেন্নাইতে খরচ বেশি। বিশ্বাস করবেন না, যখনই বলেছে দিল্লিতে খরচ বেশি, একটা প্রশ্ন করেছে, মিস্টার দত্ত আপনারা কি সার্ভে করেছেন? সার্ভে যদি করে থাকেন সার্ভে রিপোর্টটা এসে দেখাবেন। ওইভাবে একটা সরকার বলতে পারে না দিল্লিতে খরচ বেশি, চেন্নাইতে খরচ বেশি, অমুক রাজ্যে খরচ বেশি না, এটা বলতে পারে না সরকার, এভাবে বলে না। আপনারা তাকে অ্যানালিসিস করতে হবে, তাকে সার্ভে করাতে হবে উপযুক্ত, সেটা দেখাতে হবে। চলবে না, ওটা দেওয়া চলবে না। দেয়নি, বন্ধ হয়ে গেছিল। আবার এই ষষ্ঠ বেতন কমিশন পরবর্তী সেটা আবার আরম্ভ করেছে। তাই দেখলাম যে এখন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাও এই যে রায়টা সার্বিকভাবে দিতে পারে এবং একথাও বলতে পারে, ডেট অফ অর্ডার, পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া আছে সেটা তো আমরা পাবোই, পরবর্তী ডেট অফ অর্ডার সবকটা স্টেট গভর্নমেন্ট এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তাদেরকে দিয়ে দিতে হবে। আগেরটা যেটা হয়ে গেছে ডেট অফ অর্ডার, তাহলে কিন্তু আমরা যে ষষ্ঠ বেতন কমিশনে আজকে 40% বকেয়া রয়েছে, বলা যায় না, ভাগ্য যদি আমাদের ফিরে আসে, ওই যে যদি আর 15 দিনের মধ্যে অর্ডারটা বেরোয়, তাহলে 1 জানুয়ারি থেকে ওই 40% দিয়ে দিতে সরকার বাধ্য হবে। আমরা তো এটাও বলেছি যে সরকার তো, আমরা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা মামলা করি, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আগামী দিনে ইলেকশন, কোন সরকার আসবে কোন সরকার যাবে আমরা জানি না, পরবর্তী সরকারও কেউ কিন্তু তালে দিতে হবে, এবং দিতে হবে ওই 1/7/2009 থেকে 1/1/2019 পর্যন্ত 10 বছর। অতএব যাই হোক, অনেক বার্তা দিয়ে মামলা বলতে উঠলে না, সত্যি কথা বলতে শেষ হতে চায় না, অনেক বক্তা আছে। আর যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকে আপনারা বলবেন, নিশ্চয়ই তার উত্তর দেব, পরবর্তী বক্তা বক্তব্য রাখবে। তাই আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং সম্প্রতি গতকাল যে কমিটি হয়েছে, জেলা কমিটি এবং কমিটি, আপনারা সকলেই জানেন, নামগুলো আমি সকালবেলা পড়েছিলাম, তারা যাতে আগামী দিনে আরো বেশি ভাবে শক্তিশালী করে তোলে কনফেডারেশন স্টেট গভর্নমেন্টগুলি, সেই দিকে লক্ষ্য রেখেই আপনাদের চলতে হবে। জয় হিন্দ, ভালো থাকবেন।